এই যে আপনি এই বইটার কি ৩টা ভার্সন আছে নাকি? এটা আসলে এটা তো বেঙ্গল বুকসের বই। বেঙ্গল বুকসের আন্ডারে বাচ্চাদের জন্য যেটা কিন্ডার বুকস, ওটার আন্ডারে। সো কিন্ডার বুকস যেটা করে, ওরা হচ্ছে শিশুদের জন্য মানে একই রকম বই, সেটা শিশুদের জন্যও করে, তারপর কিশোরদের জন্যও করে। আর ওদের যে বেঙ্গল বুকসটা, ওটা হচ্ছে বড়দের জন্য। তো রবিনসন ক্রুসো, অ্যাজ ইউ নো, আমি ড্যাম শিওর যে আপনিও পড়েছেন, তাই না, ছোটবেলায়? সো এই বা ট্রেজার আইল্যান্ড, থ্রি মাস্কেটিয়ার্স, এই টাইপের যে বইগুলো যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, ওটা হচ্ছে ওটার এই ভার্সনটাও বেরোচ্ছে। অ্যান্ড ওটার যে কিশোর ভার্সনটা, ওটা হচ্ছে আমি লিখছি, যেটা 3টা এই বই মেলাতে বেরোচ্ছে আসলে। চলেন তাহলে এই জিনিসটা নিয়ে আপনার সাথে একটু আড্ডা দিই এখন। অবশ্যই, চলুন। বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহনা হোসেন। আজকে আমরা কার সাথে আড্ডা দেবো সেটা তো আপনারা ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তার নাম সাদিয়া ইসলাম বৃষ্টি, তরুণ একজন লেখক। তিনি অন্য যে কোনো পরিচয়ের আগে তার লেখক পরিচয়টা দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো তার লেখক হয়ে ওঠার গল্পটা, বইমেলায় তার নতুন কি কি বই এসেছে সেই ব্যাপারগুলো। চলুন তার সাথে আড্ডা দেওয়া যাক। স্বাগতম বৃষ্টি আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে এই বইমেলায় আপনার 6টা বই প্রকাশিত হয়েছে। 6টা বই কিভাবে প্রকাশিত হলো? অনেক লেখক বলছেন যে বইমেলা শুরু হয়ে গেছে, এখনো তাদের প্রুফ রিডিং শেষ হয়নি, তারা ঠিকমতো লেখা শেষ করতে পারেননি। আপনার 6টা বই কিভাবে প্রকাশিত হয়ে গেল? আসলে মানে শুনতে অনেক বেশি লাগে একবারে, যেটা আমি যখন সবার, আমার তো ওই যে লেখালেখিতে আশাটা হচ্ছে প্রথমে বই পড়তে ভালো লাগা, তারপরে মনে হওয়া যে আচ্ছা আমিও এরকম কিছু লিখি। অ্যান্ড এখন যে পর্যায়ে গিয়েছে যে আচ্ছা নিজে লিখে যদি আমার মতো আরও কয়েকটা বাচ্চা কাচ্চা ভাবে বই পড়ে যে আচ্ছা আমিও লিখবো, তো ওই জন্য লেখালেখি করাটা। তো এখন যেটা হয়েছে যে ওই সময়টাতে আমি যখন পাঠক ছিলাম, তখন অনেকের দেখতাম 8টা 10টা বই বেরোচ্ছে বইমেলাতে। আমারও তখন এই প্রশ্নটা আসতো যে এতগুলো বই কিভাবে। হ্যাঁ, আর কিন্তু এই নিজে এই অবস্থায়, এই সিচুয়েশনে এসে যেটা বুঝতে পারলাম যে আসলে এটা সারা বছরের কাজ। লেখক হওয়াটা এমন না যে বইমেলার আগের 1টা মাস বা 2টা মাসই আপনি লেখক হিসেবে কাজ করবেন আর বাকিটা বছর জাস্ট অন্য কিছু করবেন বা বসে থাকবেন। লেখক হওয়াটা যেমন একজন গায়কের একটা মানে প্রসেস হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে যে তাকে প্রত্যেকদিন রেওয়াজ করতে হবে। একটা লেখকেরও প্রতিদিন 5 পৃষ্ঠা হোক 10 পৃষ্ঠা হোক একটা চর্চার মধ্যে থাকা দরকার। তো ওই চর্চাটা করতে গিয়ে আমি যেটা করলাম, গত বছর বা এই বছর থেকে বেশি শুরুটা করেছি, যে আমার টার্গেটটা ছিল যে আমি সারা বছর অনুবাদের কাজগুলো করব। তো অনুবাদের কাজ করলে যেটা হয়, আপনি একটা চর্চার মধ্যে থাকেন, পড়াও হচ্ছে, লেখাও হচ্ছে, প্লাস লেখাটা হচ্ছে, সারাক্ষণই আপনি একটা টিউনের মধ্যে থাকছেন। ওইটা যখন হয়, মৌলিক যখন কোনো একটা কনসেপ্ট আপনার কাছে আসে, তখন আপনার জন্য লেখাটা অনেক সহজ হয়ে যায় ওই সময়টায়। তো ওইটা করতে গিয়ে আমার এই বইমেলায় যে বইগুলো, তার মধ্যে মানে কোনোটা মার্চে শেষ হয়েছে, জমা দিয়েছি, কোনোটা মেতে শেষ হয়েছে, কোনোটা তারপরে সেপ্টেম্বরে শেষ হয়েছে। সো এর মধ্যে মার্চ বা মেতে যেগুলো দিয়েছি, ওগুলো আমি জানতাম যে বছরের মাঝখানে বেরোবে, কিন্তু সবাই মানে সামহাও এই যে এই এখন যে প্রুফ রিডিং বা অন্যান্য কারণে যে পিছিয়ে যাওয়াটা হচ্ছে, ওই পিছিয়ে যাওয়াটা ওভাবে হয়ে এখন বইমেলায় ওই সময়টা বছর ব্যাপী মানে কভার হয়ে গেছে, ওইটা সব এখন আর কি বের হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি নট মানে এভাবে না ধরে যে আমি বই মেলায় প্রকাশ করেছি, এটা অ্যাকচুয়ালি আমার সারা বছরের 2024 সালের কাজ বলা যায় এই 6টা বই। আপনার লেখক হয়ে ওঠার জার্নিটা শুনতে চাই। আমি মানে অনেকের সাথে কথা বলেছি, কিন্তু তাদের অন্য পরিচয়গুলো অনেক বেশি প্রমিনেন্ট, কিন্তু আপনার লেখক পরিচয়টাই সবচেয়ে বেশি প্রমিনেন্ট। এই জার্নিটা কেমন? আপনার লেখক হিসেবে কিভাবে আত্মপ্রকাশ করবেন? আমার দাদু অ্যাকচুয়ালি খুব বই পড়তে ভালোবাসতেন। আমার বলে না যে কোনো একটা সাইড থেকে তো বাবার দিক দিয়ে আর মায়ের পরিবারের দিক দিয়ে কারো তো একটা ইনফ্লুয়েন্স থাকে, বা বড় ভাই বড় কিছু একটা। তো আমার মনে হয় ইনফ্লুয়েন্সটা আমার দাদুর কাছ থেকে এসেছে। উনি প্রচণ্ড বই পড়তেন, উনি একজন ডাক্তার ছিলেন, সাথে হচ্ছে প্রচণ্ড বই পড়তেন। তো মনে হয় কোনো না কোনো একটা ভাবে ওই পড়ার ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে। সো একবার যখন পড়তাম, তো অনেক আগে থেকে, ছোটবেলা থেকে পড়ছি, ক্লাস 8-9-এ থাকার সময় হঠাৎ করে, আচ্ছা তখন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা প্রথম এসেছে। সো ওই সময় আর কি ওখানে দেখলাম যে বাচ্চাদের লেখা আহ্বান করা হচ্ছে।
ভাবলাম যে লেখা পাঠাই, ক্লাস 8 বা 9 ছিলাম, পাঠিয়ে দিলাম। তো ওই একটা লেখা পত্রিকার পাতায় নিজের নামটা বা নিজের একটা লেখা দেখার যেই একটা এক্সাইটমেন্ট, আমার এখনো মনে আছে যে আমি ওই সময় একটা ডায়েরি, বাচ্চাকালে সবাই যেটা ওই যে করে ডায়েরি পেপার কাটিং রেখে দেওয়ার জন্য, পেপার কাটিং, ওটা আমার মা করতো। আচ্ছা। যেটা হচ্ছে একটা ডায়েরি রাখতাম, ও যে লেখে না যে আজকে আমি এটা করেছি, ওইটা করব, এটা খারাপ লেগেছে, মা বকা দিয়েছে, ওই টাইপের ব্যাপার। ওখানে আমার মানে বড় হয়ে আমি ওইটা দেখতে গিয়ে দেখলাম ওখানে আমি লিখে রেখেছিলাম যে আমি তার কিছুদিন আগেই মনে হয় কোনো একটা রেজাল্ট খুব ভালো করেছিলাম। তো আমি বলেছিলাম যে ওই বৃত্তি পাওয়াতে যতটা আনন্দ হয়েছে তার থেকে বেশি আসলে আনন্দ পাচ্ছি যে এই লেখাটা পত্রিকায় ছাপা হওয়ার পর। সো তার মানে ওই যে ছোট্ট বাচ্চাটার মনেও একটা আকাঙ্ক্ষা ছিল যে তার লেখা প্রকাশিত হবে, লেখার উপরে তার নামটা লেখা থাকবে, এটা অনেক ফ্যাসিনেটিং কাজ করে। ইভেন এই যে টিবিএস থেকে যে আপনারা এসেছেন, টিবিএস এর যে ইজেলে যে লিখি আমি বললাম, তো ওটাও মানে এই লেখালেখির বেসটাই ওরকম যে নিজের লেখাটা, নিজের নামটা পত্রিকায় দেখবো, এটা অন্যরকম। তার মানে আপনার লেখালেখির শুরুটা পত্রিকা থেকে? আচ্ছা, এই পত্রিকার জার্নিটা কিভাবে শুরু, যে লেখার জার্নিটা শুরু করলেন কিভাবে? পত্রিকাতে আমি তো 2009 সাল থেকে লিখছি। তো 9 সাল থেকে টানা আমি প্রথম আলোতে লিখছিলাম, তখন কালের কণ্ঠে লিখছিলাম। আমি তখন চিটাগাংয়ে থাকতাম, তো চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদি ছিল বেশ প্রমিনেন্ট পত্রিকা ওখানকার, তো ওগুলোতে লিখতাম। ওভাবে করতে করতে এরপরে আমি ভার্সিটিতে 2011 সালে ঢাকা ভার্সিটিতে এখানে ভর্তি হয়ে এই ঢাকায় আসলাম পাকাপাকিভাবে। তো তারপরে 2011 সালের 11 সাল থেকে 13 সাল পর্যন্ত আমি পত্রিকাতেই লিখছিলাম। 13 সালে বাংলা প্রকাশ থেকে আমাকে অ্যাপ্রোচ করা হলো যে আমি লিখতে চাই কিনা বাচ্চাদের বই। তো দিলাম। 14 সালে অন্বেষা থেকে, আবার বাংলা প্রকাশ থেকে আবার বললো, আবার দিলাম। এই চলছে, এই থেকেই শুরু। তারপর থেকে খালি বাচ্চাদের জন্য লেখার আগ্রহটা কি এখান থেকেই শুরু? স্পেসিফিক্যালি আপনি তো বাচ্চাদের নিয়ে অনেকগুলো বই আছে, তো বাচ্চাদের নিয়ে লেখার আগ্রহটা শুরু কোথা থেকে, বা কেন মনে হলো যে বাচ্চাদের নিয়েই লিখবো? আমরা ছোটবেলা থেকে হয়তো অনেকেরই অনেক রকম শখ থাকে, স্বপ্ন থাকে, সেটা বড় হতে হতে আমাদের মস্তিষ্কটাও ওরকম বড়দের মতো করেই চিন্তা করতে শুরু করে। আমরা গল্প লিখলে, উপন্যাস লিখলে, কবিতা লিখলে সেটা আমরা বড়দের কথা মাথায় রেখেই লিখি। বড় হয়ে যাওয়ার পরে একটা বাচ্চার সাইকোলজি কিভাবে কাজ করছে, সে কোনটা অ্যাকসেপ্ট করবে, এই জিনিসটা তো বোঝাটা খুব কঠিন। এটা কি চিন্তা করে হয়েছে নাকি আপনার নিজের আসে, ভেতর থেকে আসে? ভেতর থেকে আসে। মানে জিনিসটা হয় কি, আমি আমার বাস্তব জীবনেও আমার যেটা হয় যে আমি ব্যক্তিগত জীবনে বড়দের সাথে কথা বলার থেকে বাচ্চাদের সাথে কথা বলতে বেশি কমফর্ট ফিল করি। সো বাচ্চাদের সাথে যেটা হয়, মানে একটা ইভেন যে হাঁটতে পারে না এরকম একটা বাচ্চাকেও যখন আপনি দেখবেন কোনো কথা বলছেন, ইভেন রাজনীতি নিয়ে কথা বলেন বা যে কোনো কিছু নিয়ে কথা বলেন, ওরা শোনে, মনোযোগ দিয়ে শোনে, আর যদি কিছুটা হলেও কথা বলতে পারে, কিছু একটা জবাব দিয়ে দেয়। মানে ওটার কোনো লজিক নাই, কিছু নাই, জিনিসটা হচ্ছে নিজে যেটা ফিল করতেছে সেটা, মানে রিসিভ করছে সেটা হচ্ছে বিষয়। বড়দের সাথে অনেক সময় দেখা যায় রিসিভ করে না কথা। বড়দেরকে আপনি যখন কিছু একটা বলবেন তখন যেটা হয়, ওরা উত্তরটা দেয়, রেসপন্স যেটা করে অনেক চিন্তা ভাবনা করে। আর বাচ্চাদের টোটালি আলাদা একটা জগৎ আছে, যেখানে আমি যা খুশি, গত বইমেলায় আমার একটা বই ছিল গরুটা উড়ে গেল আকাশে। সো গরু বাচ্চাদের কাছে আকাশে উঠতেই পারে। সো আমার কাছে ওদের সাথে কথা বলতে, ওদের জন্য লিখতে বেশি কমফোর্টেবল ফিল হয়। ওদের সাথে কথাবার্তা বলার সময় আমার অত বিজ্ঞান, এত 10টা সমাজের রীতিনীতি, এত কিছু মাথায় রাখতে হয় না। ওদের নিজস্ব নিয়ম আমার ভালো লাগে। কিন্তু আপনার কাছে মানে কিভাবে মনে হলো যে আপনি যে লেখাটা লিখছেন সেটা একটা ছোট মানুষ অ্যাকসেপ্ট করবে কি না, এটা আপনার কাছে কখনো চিন্তা আসেনি? কারণ আমি তো বড় হয়েছি, আমার মস্তিষ্ক বড় হয়েছে, তো আমি চিন্তা করলে ওই মানুষের সমানে সমানে হয়তো চিন্তা করব। একটা বাচ্চার লেভেলে যে বা একটা ছোট মানুষের লেভেলে যে চিন্তা করলে কি, মানে সত্যি বলতে আগে ওভাবে ভাবি নাই। আর প্রাইমারিলি এটা ছিল হচ্ছে আমার ভাল লাগে। আমি আসলে আরেকজনের ভালো লাগার থেকে, এটা সত্যি মানতে দ্বিধা নাই যে আমি নিজের ভালো লাগা থেকে বেশি প্রাধান্য দিতাম, যে আমার লিখতে ভালো লাগে বাচ্চাদের জন্য। এখন যেটা হয়েছে আফটার সার্টেন টাইম, লাস্ট 4-5 বছরে বা আরও একটু আগে থেকে, বাচ্চারা খুব আগ্রহ করে আমার যে পড়ছে, পরে সামহাও আমাকে খুঁজে বের করে যে বলে রাখছে পরের বইটা কবে আসবে। আচ্ছা, রিসেন্টলি আমার পরিচিত একটা বাচ্চা, ওকে হচ্ছে গত মেলা আমার বইটা পড়লো, তারপরে হচ্ছে ওর বাবাকে বলেছে যে ও বড় হয়ে আমার মতো লিখবে। বাহ। তো
এটা অন্যরকম। এই টাইপের ফিডব্যাক যখন বাচ্চারা দিচ্ছে তার মানে কিছু তো পারছি আই গেস। আর একটু চেষ্টা করলে আরো হয়তো ভালো হবে, পারবো। অবশ্যই হবে। একটু জানতে চাই এবারের বইমেলায় আপনার নতুন বই কি কি এসেছে? এবার বইমেলায় হচ্ছে আমার ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে সায়েন্স প্রজেক্টের একটা বই এসেছে, মজার প্রজেক্ট মজার বিজ্ঞান নামে। তারপরে কিডস কারাভান থেকে বাচ্চাদের জন্যই একটা বই এসেছে, মেঘের মেয়ে মেঘা এই নামে। এরপর আমার বাকি যে যতগুলো বই সবগুলো অনুবাদ। এই অনুবাদগুলোর মধ্যে আমার কিন্ডার বুকস থেকে 3টা বই আসছে, 3টাই কিশোর ক্লাসিক। জুল ভার্নের একটা, দেন হচ্ছে আপনার রবিনসন ক্রুসো আছে, থ্রি মাস্কেটিয়ার্স আছে। সো ক্লাসিক কিছু বই। আর হচ্ছে জুল ভার্নেরই আরেকটা মানে আসলে আমি ছোটবেলায় জুল ভার্ন প্রচন্ড পছন্দ করতাম, এখনো করি। এই প্রথম আমি জানলাম, আমার আরেক প্রকাশক আমাকে বইটা দিয়েছে লিখতে এইটার কারণে, যে জুল ভার্ন হরর মিস্ট্রি এই ধরনের, মানে ওর যে সায়েন্টিফিক শুধু সায়েন্সের সাথে মিক্স করে উনি হরর মিস্ট্রি এই রিলেটেড বইও লিখেছেন। তো বইটার নাম হচ্ছে কার্পেথিয়ান ক্যাসেল, ওটা অনুবাদ করেছি। ওটা হচ্ছে পেপার ভয়েজার থেকে আসবে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো বৃষ্টি। একটা শেষ প্রশ্ন করতে চাই যে বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? বইমেলা থেকে আমার প্রত্যাশা যে সবাই আসবে, শান্তি শান্তি একটা ভাব থাকবে, কোনো মানে এলিমেন্টস কোনটা সেটা জানি না, কিন্তু কোনো রকম এলিমেন্টসের কারণে, কোনো ইনফ্লুয়েন্সের কারণে যেন কোনো ঝামেলা না বইমেলাতে যেন হয়, কোনো নষ্ট না হয় বা অস্থিতিশীল কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। যাতে না হয়, সবাই হাসি খুশি থাকুক। এই একটা জায়গা যেখানে হচ্ছে, তবে কিছু ঝামেলা আছে, যেমন মানে এই যে আপনি চারপাশে তাকালেই এখন দেখবেন বাদামওয়ালা, আইসক্রিমওয়ালা। এটা আসলে এই গণ্ডিতে এত ছিল না, বইমেলার গণ্ডিতে। এটা মানুষ বই কিনতে আসতো। রাস্তায় এই বইমেলার যে রাস্তাটা টিএসসি থেকে কার্জনের, ওইটাতে দেখবেন যে রিক্সা যাচ্ছে আসছে, মানে আপনি নর্মাল রাস্তার মতোই আপনার দুই পাশে তাকায়ে তারপরে পার হতে হচ্ছে। আমি যখন 11 সাল থেকে এতদিন পর্যন্ত, মানে বইমেলার যে ব্যাপারটা গত 3-4 বছর আগেও বইমেলার ব্যাপারটা ছিল যে এই টিএসসির এই গেটটা পার করেছি, তার মানে এখন আমার কোন দিকে তাকানোর দরকার নেই, কোনো ভেহিকল নাই, আমি আমার মতো হেঁটে যাব, গায়ের উপর কিছু আসবে না। কিন্তু এখন আর ওটা নাই। সো সব মিলিয়ে মানে এটা শুধু অস্থিতিশীলতাই না, ওভারঅল বইমেলার পরিবেশটা যদি আগের একটু সুন্দর হতো, আগের বলতে আমি বলছি না 1 বছর আগের, এটা 2-3 বছর আগেই নষ্ট হয়েছে, তার আগের গুলো। তারপরে সব মিলিয়ে আমরা একটু মানে মনে আশাটা রাখতে চাই যেন অবশ্যই, শেষটা পর্যন্ত আমরা ভালোভাবে আসলে বইমেলাটা শেষ করতে পারি। অবশ্যই। ভালো থাকবেন বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আজকে ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবে নতুন লেখক, তরুণ লেখক বা প্রখ্যাত কবি সাহিত্যিক লেখকদের সাথে আড্ডা দেই। এই আড্ডায় আমরা জানতে চেষ্টা করি তারা আসলে কোন চিন্তা থেকে তাদের বইগুলো লিখছেন, এই বইগুলো থেকে আপনারা কি জানতে পারবেন, বইগুলো আপনার জন্য উপযোগী কিনা, সেই সব বিষয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চোখ রাখবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পর্দায়। ধন্যবাদ সবাইকে।